শ্রাবণ গেছে ফিরে চুপি সারে, বর্ষাময় শান্ত সকালে। নীল সাদা শাড়ি পরে অগোচরে ভাদ্র এসেছে ধরাতলে। দর্শক, আজ ভাদ্রের দারুণ একটি সকাল, বৃষ্টি স্নাত সকাল। এমন একটি বৃষ্টি স্নাত সকালে আপনাদের সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি কেওবাই স্টিল নিবেদিত সকাল 24-এ। আপনাদের সঙ্গে রয়েছে আমি অতসী সেন। দর্শক, আজ মঙ্গলবার 19শে ভাদ্র 1431 বঙ্গাব্দ এবং 3 সেপ্টেম্বর 2024 খ্রিস্টাব্দ। আজ সকাল থেকে ঢাকায় মুষলধারে বৃষ্টি, সেই সাথে সারা দেশে বৃষ্টির সম্ভাবনা রয়েছে। চলুন সকাল সকাল দেখে নেই গেল 24 ঘন্টায় আবহাওয়ার তথ্য ও আজকের পূর্বাভাস। ঢাকার সর্বোচ্চ তাপমাত্রা থাকবে 33.2 ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন তাপমাত্রা 27.0 ডিগ্রি সেলসিয়াস। রাজশাহীর সর্বোচ্চ তাপমাত্রা থাকতে পারে 35.9 ডিগ্রি সেলসিয়াস থেকে সর্বনিম্ন তাপমাত্রা থাকতে পারে 26.8 ডিগ্রি সেলসিয়াস। রংপুরের সর্বোচ্চ তাপমাত্রা থাকতে পারে 35.4 ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন 26.0 ডিগ্রি সেলসিয়াস। ময়মনসিংহের সর্বোচ্চ তাপমাত্রা থাকতে পারে 36.6 ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন তাপমাত্রা থাকতে পারে 26.6 ডিগ্রি সেলসিয়াস। সিলেটের সর্বোচ্চ তাপমাত্রা 35.0 ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন তাপমাত্রা 26.0 ডিগ্রি সেলসিয়াস। চট্টগ্রামের সর্বোচ্চ তাপমাত্রা থাকতে পারে 32.9 ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন তাপমাত্রা থাকতে পারে 26.3 ডিগ্রি সেলসিয়াস। খুলনার সর্বোচ্চ তাপমাত্রা থাকতে পারে 33.6 ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন তাপমাত্রা থাকতে পারে 26.8 ডিগ্রি সেলসিয়াস। বরিশালের সর্বোচ্চ তাপমাত্রা থাকতে পারে 33.3 ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন তাপমাত্রা থাকতে পারে 26.8 ডিগ্রি সেলসিয়াস। দেশের সর্বনিম্ন তাপমাত্রা দিনাজপুরে 28.8 ডিগ্রি সেলসিয়াস এবং দেশের সর্বোচ্চ তাপমাত্রা থাকবে নেত্রকোনায় 37.0 ডিগ্রি সেলসিয়াস। আজ বিভাগের অধিকাংশ জায়গায়, রংপুর, ময়মনসিংহ, চট্টগ্রাম এবং সিলেট বিভাগের অনেক জায়গায় এবং রাজশাহী, ঢাকা, খুলনা ও বরিশাল বিভাগের কিছু কিছু জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়া সহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি, বজ্রসহ বৃষ্টি হতে পারে। সেই সাথে দেশের কোথাও কোথাও মাঝারি ধরনের থেকে ভারী বর্ষণ হতে পারে। আজ সারা দেশে দিনের তাপমাত্রা হ্রাস পেতে পারে এবং রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে। দর্শক, এতক্ষণ আমরা আবহাওয়ার পরিস্থিতি জানছিলাম এবং যেমনটি আপনারা জানতে পারলেন যে আজ কিন্তু বৃষ্টি হচ্ছে এবং বৃষ্টির সম্ভাবনা রয়েছে। সেক্ষেত্রে বাসা থেকে বের হলে কিন্তু ছাতা নিতে ভোলা যাবে না। দর্শক, ধীরে ধীরে উন্নতি হচ্ছে বন্যা পরিস্থিতি, তবে নোয়াখালীতে এখনও পানিবন্দী অনেককে, খেয়ে না খেয়ে পার করছেন দিন। এ বিষয়ে আরও জানতে সরাসরি যোগ দিচ্ছেন সুমন ভৌমিক। সুমন, শুভ সকাল। আমরা ঢাকায় যেমনটি সকাল থেকে যেটি দেখতে পাচ্ছি যে বৃষ্টি স্নাত একটি সকাল, নোয়াখালীতেও আমরা একটি বন্যা পরিস্থিতির কথা জানি। এই মুহূর্তে আসলে নোয়াখালীর সর্বশেষ পরিস্থিতিটি কি? অবশ্যই আসলে বৃষ্টি গতকাল রাতেও কিন্তু হয়েছে, এখনও হওয়ার সম্ভাবনা রয়েছে, কারণ আকাশ মেঘলা। যদি বৃষ্টি হয় তাহলে দুর্ভোগটি আরও বাড়বে, যেহেতু গত 15 দিনের বেশি সময় ধরে কিন্তু নোয়াখালীর প্রায় 21 লাখের মতো মানুষ পানিবন্দী ছিল। এর মধ্যে গত 1-2 দিনে কিছু অংশ, যেহেতু গত 5-6 দিনে কিছু অংশ কমার কারণে এখনও পর্যন্ত 19 লাখ মানুষ পানিবন্দী রয়েছে, এটি বলছেন জেলা প্রশাসনের পক্ষ থেকে বলা হচ্ছে। আর সবচেয়ে যে বিষয়টি এখন দুর্ভোগের যে বড় বিষয়, সেটি হচ্ছে পানি কমতে থাকার কারণে কিন্তু সড়কগুলো যে ভাঙাচোরা ছিল বা খাদাখন্দে ছিল, সেগুলো কিন্তু এখন দেখা যাচ্ছে। একই সঙ্গে হচ্ছে মানুষের মধ্যে কিছু রোগ বালাই দেখা দিচ্ছে। পানি কমে যাওয়ার কারণে কিন্তু আশপাশের যত ময়লা আবর্জনা রয়েছে সেগুলোর পানি কিন্তু একেবারে বোঝা যাচ্ছে যে এগুলো সম্পূর্ণ ময়লাযুক্ত পানি, ফলে অনেকের মধ্যে রোগ দেখা দিয়েছে। আমরা যেসব উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স, জেলা সদর হাসপাতাল সহ বেসরকারি বিভিন্ন হাসপাতালে আমরা খোঁজখবর নিয়েছি, যেগুলোর মধ্যে আসলে প্রতিদিনই কিন্তু ডায়রিয়া আক্রান্ত রোগীর সংখ্যা শুধু বাড়ছে। নোয়াখালী জেলা সদর হাসপাতালে প্রায় প্রতিদিন 250-র উপরে করে কিন্তু মানুষ ভর্তি থাকছে, এরকমটি আমরা তথ্য পেয়েছি। এর বাইরে আরও কয়েকটা ঘটনা রয়েছে, যেমন সাপের কামড় বেড়ে গেছে, অর্থাৎ গত কিছুদিনের মধ্যে আমরা 200-র উপরে সাপে বিভিন্ন স্থানে মানুষকে কামড় দিয়েছে। তবে ডক্টররা বলছে যেগুলো বিষধর সাপ না হওয়ার কারণে কিন্তু বড় ধরনের কোনো সমস্যা তৈরি হয়নি। এখন যে বিষয়টি প্রয়োজন সেটি হচ্ছে মানুষের বাড়িয়ে বাড়িয়ে
ওষুধের মধ্যে যেমন বিশুদ্ধকরণ পানীয় বিশুদ্ধকরণ যে ট্যাবলেট রয়েছে সেটি ব্যবস্থা করা খুব জরুরি হয়ে পড়েছে। একই সঙ্গে প্রত্যেকটি বাড়িতেই কিন্তু এখন স্যালাইন থাকা দরকার। তবে গ্রাম অঞ্চল অর্থাৎ যেগুলো ডুবেছে পানিতে বেশি, সেই অংশের মানুষ কিন্তু এখনো পর্যন্ত ওইভাবে বের হতে পারছে না। ফলে হচ্ছে তারা বেশি সংকটে রয়েছে। বিশেষ করে বেগমগঞ্জ, সেনবাগ, সোনামণি এবং সদরের বেশ কিছু অংশ, সদরের জেলা শহর যেটা, সেখান থেকে পানি হয়তো কমেছে, কিন্তু সড়কগুলো থেকে কমেছে, কিন্তু সড়কের পাশে যেসব পাড়া মহল্লাগুলো রয়েছে সেগুলো থেকে কিন্তু এখনো পর্যন্ত ওইভাবে পানি কমেনি। ফলে হচ্ছে দুর্ভোগ, আসলে পানি কমার সঙ্গে সঙ্গে দুর্ভোগও বেশ বেড়েছে আমরা দেখতে পেলাম। এই দুর্ভোগ হয়তো আরো 10 থেকে 15 দিন পর্যন্ত মানুষকে পোহাতে হবে। অতসী। সুমন, আপনাকে অসংখ্য ধন্যবাদ আমাদের সাথে যুক্ত হবার জন্য। দর্শক, আমরা নোয়াখালীতে বন্যা পরিস্থিতি জানছিলাম। এই মুহূর্তে আমরা আপনাদের নিয়ে যাব সিরাজগঞ্জে। সেখানে যমুনা নদীর তীরে নদী ভাঙন শুরু হয়েছে। আমরা নদী ভাঙনের সর্বশেষ পরিস্থিতি জানতে আমাদের সহকর্মী হিরক গুণের সাথে যুক্ত হব। হিরক, নদী ভাঙনের সর্বশেষ কি পরিস্থিতি দেখছেন আমাদের জানাবেন। আসলে গত কদিন ধরে কিন্তু সিরাজগঞ্জে যে যমুনা নদীর পানি সেটি কমতে শুরু করেছে। গত 24 ঘন্টায় সিরাজগঞ্জ পয়েন্টে যমুনা নদীর পানি কমেছে 8 সেন্টিমিটার। এদিকে এই যমুনা নদীর পানি কমার সাথে সাথে কিন্তু সিরাজগঞ্জের যে সোনগাছা ইউনিয়নের ভাটপিয়ারি গ্রামে কিন্তু সেখানে তীব্র নদী ভাঙন শুরু হয়েছে। আমরা সেই ভাঙন এলাকা ঘুরে যেটি দেখেছি যে গত কয়েকদিন ধরে কিন্তু সেই ভাটপিয়ারি এলাকার তীব্র নদী ভাঙ্গন শুরু হয়েছে এবং এই নদী ভাঙ্গনে কিন্তু এই এলাকার যে বেশ কিছু ফসলি জমি সেটি কিন্তু নদীগর্ভে বিলীন হয়ে গেছে এবং নদীতে কিন্তু প্রবল স্রোত রয়েছে। যেহেতু নদীর পানি কমছে সেহেতু কিন্তু নদীর যেটি স্রোত, সেই স্রোতের কারণে কিন্তু নদীর তীব্র ভাঙন শুরু হয়েছে ভাটপেড়ি এলাকায়। আমরা কথা বলেছিলাম ভাঙন কবলিতদের সাথে, তারা যেটি বলছে যে বেশ কয়েকদিন ধরে কিন্তু যমুনা নদীর সেখানে ভাঙছে এবং তাদের যেটি দাবি করছে যে এই যমুনা নদীর ভাঙনের হাত থেকে তাদের এলাকাটি রক্ষায় কিন্তু তারা একটি স্থায়ী বাঁধ নির্মাণের দাবি করেছে এবং সেই স্থায়ী বাঁধ নির্মাণের দাবিতে কিন্তু এলাকাবাসী, সেখানে নারী পুরুষ, শিক্ষার্থী, শিক্ষক সবাই মিলে কিন্তু নদীর পাড়ে তারা একটি মানববন্ধন করেছে। সেই মানববন্ধন থেকে কিন্তু তারা যেটি দাবি করেছে যে শুষ্ক মৌসুমে কিন্তু এই এলাকাটি রক্ষায়, বিশেষ করে সোনগাছা ইউনিয়নের ভাটপেড়ি সহ বেশ কয়েকটি গ্রাম কিন্তু যে এলাকায় ভাঙন শুরু হয়েছে, যদি এই ভাঙনটি রক্ষা করা না যায় তাহলে কিন্তু বেশ কয়েকটি গ্রাম নদীগর্ভে বিলীন হবে। সেই দাবিতেই কিন্তু এলাকাবাসী আমরা দেখেছি যে বিশাল মানববন্ধন করেছে। আমরা কথা বলেছিলাম পানি উন্নয়ন বোর্ডের সাথে, তারা যেটি বলছে যে সেই ভাঙনে কিন্তু তারা আতঙ্কিত না হওয়ার কথা বলেছে এবং তারা যেটি বলছে যে ভাঙন রোধে তারা পানি উন্নয়ন বোর্ডের পক্ষ থেকে জরুরি পদক্ষেপ নেওয়া হবে। তবে আজকে আমরা দেখেছি যে সব ভোর থেকে কিন্তু সেখানে সিরাজগঞ্জে বৃষ্টি হচ্ছে, এখন পর্যন্ত কিন্তু বৃষ্টি হচ্ছে, যে কারণে ও নদী ভাঙনটি কিন্তু আরও তীব্র হচ্ছে এবং ভাটপিড়ি এলাকাবাসীর দাবি যে ভাঙন রোধে তারা একটি জরুরি বাঁধ, স্থায়ী বাঁধ রক্ষার দাবি কিন্তু তারা জানিয়েছে। এই ছিল সিরাজগঞ্জের নদী ভাঙন এর সর্বশেষ খবর। হিরক, আপনাকে অসংখ্য ধন্যবাদ আমাদের সাথে যুক্ত হবার জন্য। দর্শক, আমরা বন্যার পাশাপাশি নদী ভাঙনেরও সর্বশেষ পরিস্থিতি জানলাম আমাদের সহকর্মী হিরক গুণের কাছ থেকে। দর্শক, আজ 3রা সেপ্টেম্বর এবং আজ কোন কোন বিশেষ ব্যক্তির জন্মদিন, সকাল সকাল চলুন এক ঝলকে দেখে আসি। 1898 সালের এই দিনে জন্মগ্রহণ করেন সাহিত্যিক, রাজনীতিবিদ এবং সাংবাদিক আবুল মনসুর আহমেদ। 1946-এ অবিভক্ত বাংলার কলকাতা থেকে প্রকাশিত ইত্তেহাদের সম্পাদক এবং তৎকালীন কৃষক ও নবযুগ পত্রিকায়ও কাজ করেন তিনি। সাহিত্য চর্চায় অসাধারণ অবদানের জন্য 1979 সালে স্বাধীনতা পুরস্কার প্রদান করা হয় তাকে। 1899 সালের এই দিনে জন্মগ্রহণ করেন অস্ট্রেলীয় ভাইরাসবিদ স্যার ফ্র্যাঙ্ক ম্যাকফারলেন বার্নেট। তিনি 1960 সালে ইমিউনোলজিক্যাল টলারেন্স বিষয়ে তার গবেষণা কর্মের জন্য চিকিৎসা শাস্ত্রে নোবেল পুরস্কার লাভ করেন। তিনি তার কৃতিত্বের জন্য রয়্যাল সোসাইটি থেকে লাস্কার পুরস্কার এবং রয়্যাল এবং কোপলি পদক, সম্মানসূচক ডক্টরেট এবং কমনওয়েলথ অফ নেশনস এবং জাপান থেকে বিশিষ্ট পরিষেবার সম্মান পেয়েছিলেন।
1926 সালের এই দিনে জন্মগ্রহণ করেন বাংলা সিনেমার মহানায়ক উত্তম কুমার। বলা হয়ে থাকে, একজন পুরুষ সিনেমায় যত ধরনের চরিত্রে অভিনয় করতে পারেন তার কোনোটিই তিনি বাদ দেননি। অভিনয়ের পাশাপাশি তিনি চিত্র পরিচালক এবং প্রযোজক হিসেবেও কাজ করেন। মায়াডোর নামক একটি চলচ্চিত্রে অভিনয়ের মধ্য দিয়ে ক্যারিয়ার শুরু করলেও দৃষ্টিকোণ তার প্রথম মুক্তিপ্রাপ্ত সিনেমা। 1937 সালের এই দিনে জন্মগ্রহণ করেন ভারতীয় বাঙালি অভিনেতা তপেন চট্টোপাধ্যায়। তিনি সত্যজিৎ রায়ের অনেক চলচ্চিত্রে অভিনয় করেন, বিশেষত গুপি গাইন বাঘা বাইন এবং পরবর্তী সিকুয়েলে হীরক রাজার দেশে এবং গুপি বাঘা ফিরে এলো চলচ্চিত্রে। অনুপ ঘোষালের কণ্ঠে আহা কি আনন্দ আকাশে বাতাসে গানটির জন্য তিনি এবং রবি ঘোষ বাঙালি চলচ্চিত্র প্রেমীদের হৃদয় স্পর্শ করে থাকবেন চিরকাল। 1940 সালের এই দিনে জন্মগ্রহণ করেন ইংরেজ অভিনেত্রী পলিন কলিন্স। তিনি মঞ্চ, টেলিভিশন ও চলচ্চিত্রে অভিনয় করেন। তিনি আপস্টেয়ার্স, ডাউনস্টেয়ার্স ও ধারাবাহিক স্পিন অফ টমাস অ্যান্ড সারা এ অভিনয় করে পরিচিতি অর্জন করেন। তিনি অর্ডার অব দ্য ব্রিটিশ এম্পায়ারের কমান্ডার উপাধিতে ভূষিত হন। এছাড়াও বাফটা পুরস্কার, একাডেমি পুরস্কার তার ঝুলিতে রয়েছে। এভাবে সময় পাল্টে যায়, কিন্তু ডিপ্লোমা সে একই স্বাদে একই মানে যুগ যুগ ধরে রয়ে যায়। নিউজিল্যান্ড ডেয়ারি, এক্সেলেন্স ইন কোয়ালিটি। দর্শক, এতক্ষণ তো আমরা জানলাম আমাদের বিশেষ ব্যক্তিদের জন্মদিনের কথাগুলো, এবং আজ অর্থাৎ দর্শক আপনাদের যাদের আজ জন্মদিন আপনাদের সবাইকে জানাচ্ছি জন্মদিনের অনেক অনেক শুভেচ্ছা। দর্শক, কেউ স্টিল নিবেদিত সকাল 24-এর সময় হয়ে গেছে ছোট্ট একটি বিরতির। ফিরে আসছে বিরতির পর, সাথেই থাকুন। আবারও আমন্ত্রণ কেউ স্টিল নিবেদিত সকাল 24-এ। আপনাদের সাথে রয়েছি আমি অতসী সেন। কর্ন, মিল্ক, কোকোনাট আর বাটারের দুর্দান্ত কম্বিনেশনে ইয়াম্মি ক্রাঞ্চি টেস্টের পপার। বেশি ফান নিয়ে এখন 25 গ্রামের বিগ ফান প্যাকে। দর্শক, বৃষ্টিস্নাত দিন এবং এরকম একটি দিনে যদি আপনাদের ইলিশের বাজার থেকে একটু ঘুরিয়ে আনতে পারি তাহলে কেমন হয়, এবং সেটি জানাতেই ভোলা থেকে সরাসরি যোগ দিচ্ছেন আমাদের সহকর্মী আদিল হোসেন তপু। তপু, আপনি তো এই মুহূর্তে ভোলার ইলিশ বাজারে রয়েছেন, সেখানে আসলে ইলিশের সরবরাহ কেমন দেখছেন এবং দ্রব্যমূল্যের কি অবস্থা, আমাদের সার্বিক পরিস্থিতি জানাবেন। তপু তপু দর্শক, যান্ত্রিক ত্রুটির কারণে আমাদের সংযোগটি বিচ্ছিন্ন হয়েছে। দর্শক, চলুন আপনাদের রাজবাড়ি থেকে একটু ঘুরিয়ে নিয়ে আসতে পারি, যেহেতু শারদীয় দুর্গা পুজোর আর 1 মাস বাকি। এর মাঝে মণ্ডপে আর প্রতিমা ভাস্করদের প্রস্তুতি শুরু হয়ে গেছে। চলুন জেনে আসছি প্রস্তুতি আসলে কত দূর। রাজবাড়ি থেকে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী সুমন বিশ্বাস। সুমন, আপনি তো রাজবাড়িতে আছেন এবং সেখানে সার্বিক পরিস্থিতি আমাদের জানাবেন। দুর্গাপুজোর প্রস্তুতি কেমন যাচ্ছে? অতসী, আমি এই মুহূর্তে রয়েছি রাজবাড়ী শহরের টিএনটি পাড়া সার্বজনীন দুর্গাপূজা মন্দিরে। আমি এখানে এসে যেটি দেখছি যে প্রতিমা তৈরির যে প্রাথমিক কাজ, অর্থাৎ কাঠামোর পরে যে মাটির কাজটি হয় সেটি কিন্তু শেষ হয়েছে, এবং প্রত্যেকটি মন্দিরেই কিন্তু এখন এই অবস্থা, অর্থাৎ প্রতিমা শিল্পীদের ব্যস্ততা যেটি বলে সেটিই কিন্তু চলছে। এবং আমরা যেটি জানতে পেরেছি দুর্গাপূজার কিন্তু এখনও 1 মাসের বেশি সময় বাকি, অর্থাৎ আগামী অক্টোবরের 9 তারিখে মহাষষ্ঠীর মধ্য দিয়ে এই দুর্গাপূজা শুরু হবে। সেক্ষেত্রে 1 মাসের বেশি সময় বাকি থাকলেও প্রতিমা কারিগর এবং মন্দির কমিটির কিন্তু ব্যস্ততা আরও আগে থেকেই বেড়েছে, অর্থাৎ প্রতিমা তৈরির পাশাপাশি ডেকোরেশন, সাজসজ্জা সবকিছু মিলিয়েই এখন তারা ব্যস্ত সময় পার করছে। আমরা রাজবাড়ী জেলা পূজা উদযাপন
কমিটির যিনি সভাপতি আছেন তার কাছ থেকে আমরা জেনেছি যে রাজবাড়ী জেলায় এবছর এখন পর্যন্ত 450টির মতো দুর্গা মন্দিরে পূজা অনুষ্ঠিত হবে। তবে তিনি বলছেন যে এখনো যেহেতু সময় আছে, পূজার সংখ্যা আরও বাড়তে পারে। সবকিছু মিলিয়ে আমরা দেখছি যে এই যে দুর্গাপূজাকে কেন্দ্র করে রাজবাড়ীতে যে উৎসব হিন্দু সম্প্রদায়ের মধ্যে সেটি কিন্তু শুরু হয়েছে। আমরা একটু জানার চেষ্টা করব এই মন্দির কমিটির যিনি সভাপতি আছে তার কাছ থেকে যে প্রস্তুতি কেমন চলছে আপনাদের পূজার। আমাদের পূজার প্রস্তুতি ব্যাপকই হয়েছে। গতবারের চাইতে আমরা মনে করছি যে এবারের প্রস্তুতিটা আরও ভালো হচ্ছে। আমরা বেশ আগের থেকেই প্রতিমা নির্মাণের কাজ শুরু করেছি। আশা করছি ভালো মতনই আমরা এবারকার পূজাটা গতবারের চেয়েও ভালো পারবো আশা করছি। অতসে আরেকটি বিষয় জানিয়ে রাখি যে এবছর মা দুর্গা মর্তে আসবেন কিন্তু দোলায় চড়ে এবং মর্ত থেকে কৈলাসে ফিরে যাবেন ঘটকে। সবকিছু মিলিয়ে দেবী দুর্গার কাছে ভক্তরা আশা করছেন যে দেবীর আগমনের মধ্য দিয়ে পৃথিবী সুন্দর এবং শান্তিময় হয়ে উঠবে। অতসী, অসংখ্য ধন্যবাদ আপনাকে আমাদের সাথে যুক্ত হবার জন্য। দর্শক, আমরা রাজবাড়ী থেকে দুর্গোৎসবের সর্বশেষ প্রস্তুতি জানছিলাম এবং যেমনটা আমি বলছিলাম যে আপনাদের আমি একটু ইলিশের বাজারের দর জানাতে ভোলাতে নিয়ে যাব যেহেতু সকালবেলা, এবং চলুন এই মুহূর্তে আপনাদের সেখানে নিয়ে যাই। সেখানে রয়েছেন আমাদের সহকর্মী আদিল হোসেন তপু। তপু, আপনি তো এই মুহূর্তে ভোলার ইলিশের বাজারে রয়েছেন এবং সেখানকার সার্বিক পরিস্থিতি আমাদের জানাবেন। সরবরাহ কেমন দেখছেন, দ্রব্যমূল্যের সার্বিক পরিস্থিতি আমাদের জানাবেন। শুভ সকাল। আমি এই মুহূর্তে আছি ভোলার তুলাতুলি মৎস্যঘাটে। যেই ঘাট এই মুহূর্তে ইলিশ মাছের একরকম বলা যায় সরবরাহ মুখরিত হাকডাক ঘাটটি। সকাল থেকেই বিভিন্ন জেলেরা বিভিন্ন পয়েন্ট থেকে, মেঘনার বিভিন্ন পয়েন্ট থেকে মাছ ধরে নিয়ে আসছেন এবং তারা ঘাটে সেগুলো বিক্রি করছেন এবং সেগুলো একরকম মাছের স্তূপে পরিণত হয়েছে। ইলিশের বলা যায় যে বেশ কয়েকদিন পরে কিন্তু জেলেদের মুখে হাসি ফিরে এসছে। তারা বলছেন আগের থেকে ইলিশের কিছুটা সরবরাহ বেড়েছে এবং নদীতেও কিছু মাছ পাচ্ছে এবং সেই মাছগুলো চাহিদার থেকে কিছুটা অনেক মোটামুটি বড় এবং তারা এই মাছগুলো পেয়ে খুশি। এবং আমরা একটু এখানকার যারা ব্যবসায়ী আছেন তাদের সাথে একটু কথা বলবো। নদীতে মাছ কেমন পড়ছে, আপনারা দাম কেমন পাচ্ছেন? মোটামুটি ভালোই মাছ ভালো দাম আছে, মোটামুটি ভালো আছে। শুনছিলাম জেলেরা আগে থেকে মোটামুটি খুশি। তারা বলছেন আমরা যদি একটু দেখাই আপনাদেরকে যে এই যে এইখানে মোটামুটি একদম বলা যায় যে একটা ভালো সাইজের ইলিশ পাওয়া যাচ্ছে। একটু যদি উঠিয়ে দেখানো যায় আমরা একটু দেখাতে চাই এবং আপনার কথা বলবো ব্যবসায়ীর সাথে যে মাছের দামগুলো এখন কেমন বিক্রি হচ্ছে, মাছের দামগুলো কেমন বিক্রি হচ্ছে? আগের গত সপ্তাহে মাছ ছিল না, এই সপ্তাহে মাছ ভালোই দাম, আগের থেকে অনেক কম। প্রতি কেজিতে 3 থেকে 400 টাকা কমে আমরা এখন বিক্রি করতেছি। আগে কেজির মাছ আমরা 1800-1900 টাকা বিক্রি করতাম, সেই কেজির মাছ এখন 13 থেকে 1400 টাকা বিক্রি করি। জেলেরা এখন আগের থেকে মাছ কেমন পাচ্ছে? আগের থেকে তুলনামূলক অনেক ভালো পাইতেছে মাছ, জেলেরাও খুশি, তারা মাছ নিয়ে আনন্দভাবে বেচতেছে, টাকা নিতেছে। শুনছিলাম আমরা আসলে মাছ আগের থেকে কিছুটা মোটামুটি নদীতে এবং সাগর মোহনায় পড়ছেন এবং যদি এইভাবে মাছ পড়তে থাকে তাহলে এই মৌসুমে জেলেদের বাকি যে সময়টুকু রয়েছে তারা সেই মাছগুলো বিক্রি করে তারা তাদের ধার দেনাগুলো শোধ করতে পারবেন। এবং আপনি জানেন যে যদি বৈরী আবহাওয়ার কারণে কিন্তু বেশ কয়েকদিন ধরে জেলেরা কিন্তু সাগরে সেভাবে মাছ ধরতে যেতে পারছিল না। তো এখন মোটামুটি আবহাওয়া কিছুটা স্বাভাবিক হচ্ছে এবং এই সময়টিতে জেলেরা উৎফুল্ল নিয়ে মাছ ধরছেন, বিক্রি করছেন এবং বলা যায় যে তারা তাদের কাঙ্ক্ষিত দামই পাচ্ছেন। তপু, আপনাকে অসংখ্য ধন্যবাদ। দর্শক, আমরা ভোলার ইলিশ বাজার থেকে কিন্তু সরাসরি ইলিশের বাজারের সার্বিক পরিস্থিতি জানছিলাম। দর্শক, চ্যানেল 24-এর এই আয়োজনে কিন্তু আমরা প্রতিদিনই চেষ্টা করি আপনাদের নানা রকম তথ্য জানানোর এবং আজও তার ব্যতিক্রম নেই। চলুন আজ আপনাদের একটু জানাই দেশের বাইরের তথ্য। চীনের সাংহাইয়ে বিড়াল প্রেমীদের নিয়ে হয়ে গেল ব্যতিক্রমী এক আয়োজন। বিশেষ ইভেন্টে দেখা মেলে নানা জাতের বিড়ালের, সাথে ছিলেন মালিকরাও, আর বিড়ালের পরনে ছিল মিশরীয় বিশেষ পোশাক। আদুরে প্রাণী হিসেবে বিড়ালের প্রতি ভালোবাসা সবারই। শখ আহ্লাদে পালিত এই প্রাণীর প্রতি মানুষের আধিক্যতা যেন একটু বেশি।
এবার চীনের সাংহাইয়ে হয়ে গেল বিড়াল প্রেমী এবং তাদের মালিকদের নিয়ে ব্যতিক্রম ধর্মী এক আয়োজন, যাতে অংশ নেন অসংখ্য বিড়াল প্রেমী। বিশেষ এই ইভেন্টে অংশ নেন নানা জাতের 2 শতাধিক বিড়াল। নজর কাড়ে বিড়ালদের পরনে মিশরীয় বিশেষ পোশাক। গ্রীষ্মকালীন বিশেষ এই আয়োজন দেশটিতে বেশ জনপ্রিয়, যার ফলে বরাবরের মতোই আগে ভাগে শেষ হয়ে যায় টিকিট। এটি শুধুমাত্র একটি প্রদর্শনী নয়, প্রাচীন মিশরীয় সংস্কৃতি এবং বিড়ালদের একটি দারুণ মেলবন্ধন। এটি প্রাচীন ইতিহাস ও সংস্কৃতির প্রতি সব বয়সী মানুষের ভালোবাসার একটি দারুণ উপলক্ষ। এই প্রদর্শনী আমাদের জন্য বিরল সুযোগ নিজেদের বিড়ালকে মিউজিয়ামে নিয়ে আসার। অনেকে প্রিয় পোষ্য নিয়ে এখানে এসেছে। আমার 2 বছর বয়সী প্রিয় বিড়ালকে এখানে আনতে পেরে আমরা অত্যন্ত খুশি। প্রাচীন মিশরে বিড়ালের উপাসনা একটি পৌরাণিক কাহিনী হিসেবে পরিচিত, যেখানে বিড়ালদের জাদুকরী প্রাণী হিসেবে বিশ্বাস করা হতো। মাসুম রাব্বি, চ্যানেল 24। দর্শক, দেখছিলাম বিশেষ একটি প্রতিবেদন। এবং দর্শক, আজ এই পর্যন্তই কেওয়া স্টাইল নিবেদিত সকাল 24-এ। আগামীকাল আবারও দেখা হবে আপনাদের সামনে। আপনাদের সারাটা দিন ভালো কাটুক এই আমাদের প্রত্যাশা। আবারও শুভ সকাল।